আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি রাজামার ডাক্তার শফিকুর রহমান। আজকে 21শে ফেব্রুয়ারি। তিনি আজকে রাতে শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়েছেন এবং তাদের জন্য তাদের মাগফিরাতের জন্য দোয়া করেছেন। সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ মিসেস রূপা চক্রবর্তী, সহযোগী অধ্যাপক আধুনিক ভাষা ইনস্টিটিউট, অধ্যাপক আল আমিন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। এ পর্যন্ত বাংলাদেশ সৃষ্টির পর থেকে এত পরিমাণ মানুষ ফুল দিল শহীদ মিনারে, কোনোদিন কোনো এরকম কোনো ফতোয়া আসলো না, কিন্তু আজকে জামাতের আমির দিয়েছে, এখন ফতোয়া শুরু হয়ে গেছে। জি, জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসাবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। তো জামাতের আমির কেন শহীদ মিনারে ফুল দিল এটা আপনাদের আগে বুঝতে হবে, তারপর আপনারা ফতোয়া দেন। এর আগেও 4 দলীয় জোটে কিন্তু মুফতি আমিনী, মুফতি আইজুল রহমতুল্লাহ আলাই, সাইকুল হাদিস তিনিও ছিলেন এবং তারা এমপি ছিলেন। 4 দলীয় জোটে ছিলেন এবং জামাতে ইসলামের প্রতিনিধিরা শহীদ নিজামী, তারপর আলী হাসান মুজাহিদ সাহেব, এনারাও কিন্তু শহীদ মিনারে গিয়েছেন, ফুল দেয়নি কিন্তু সাথে গিয়েছিলেন। এটা নিয়েও কিন্তু সমালোচনা হয়েছে, কিন্তু সেই সময়ে যে মুফতি আমিনী, সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই, এনারা যে সেই সময়েও 4 দলীয় জোটে ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া আসেনি। আপনার স্ক্রিনে দেখেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী, তিনি ফুল নিয়ে যাচ্ছেন। আর একটা ছবি দেখেন, এগুলো নিয়ে কোনো সমালোচনা নেই গোটা পৃথিবীতে, কিন্তু জামাতের আমির কেন গেল এটা নিয়ে শুধু সমালোচনা। তো জামাতের আমির কেন গিয়েছে? জামাতের আমির গিয়েছে কারণ আপনি বর্তমানে যেই সংবিধান অনুযায়ী আপনি নির্বাচন করতেছেন, রাজনীতি করতেছেন, এই সংবিধানে ওটা লেখা আছে, আপনি যত বড় আলিম হন আর বুজুর্গ হন, যদি চরমনায় পীরও যদি বিরোধী দল হতো আজকে, অথবা হেফাজতের আমিরও যদি বিরোধী দল হতো, তাকেও এই শহীদ মিনারে যেতে হতো। তো জামাতের আমির গেছে এবং তার সাথে সাথে দোয়া করেছেন। সবাই তো দোয়া করে না, কবর জিয়ারত করে না, জামাতের আমির করেছে। এবং এটা সংবিধানে লেখা আছে যে বিরোধী দল যে হবে তার শহীদ মিনারে যেতে হবে এবং শহীদদের শ্রদ্ধা জানাতে হবে। তো আগে আপনারা সংখ্যাগরিষ্ঠভাবে জামাতে ইসলামীকে একবার ক্ষমতায় নিয়ে যান, সংবিধান সংস্কার করার ব্যবস্থা করেন, এরপর থেকে আর শহীদ মিনারে ফুল দিতে হবে না। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের প্রিয় হুজুর মাওলানা ফখরুদ্দিন আহমেদ। চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। 4 দলীয় জোট সরকার যখন গঠিত হয়েছিল, সেখানে ইসলামিক দল ছিল জামাত ইসলামী এবং মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইয়ের ইসলামী ঐক্য জোট, সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাইয়ের সংগঠনও ছিল। তখন বেগম খালেদা জিয়া যখন জাতীয় শহীদ মিনারে গেলেন, জামাত ইসলামীর 2 মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই এবং শহীদ আলী আহসান মুজাহিদ রহমতুল্লাহ আলাই, 2 জনেই তার সাথে শহীদ মিনারে গিয়েছিলেন। তারা নিজেরা ফুল দেন নাই শহীদ মিনারে, কিন্তু তারা প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের মনে আছে কিনা জানি না যে তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে ফতোয়া সমালোচনা হয়েছিল। এমনকি জামাত ইসলামের ভিতরে কিছু কিছু লোক তখন এতটাই মন খারাপ করেছিল যে রুকনিয়ত ইস্তেফা দিয়ে কেউ চলে গিয়েছিলেন। 2-1 জন তো আমার কাছে কান্নাকাটি করে বলেছিলেন যে ফখরুদ্দিন ভাই, নিজামী ভাই কেন অজ্ঞান হয়ে পড়লেন না ওই সময়, যেই সময় তিনি শহীদ মিনারে দাঁড়ালেন, এই সংবিধান রক্ষার শপথ নিলেন, ইত্যাদি ইত্যাদি। শহীদ নিজামী রহমতুল্লাহ আলাই তখন জবাব দিয়েছিলেন, তাকে পার্সোনাল প্রোগ্রামে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছিলেন, দেখেন, আপনারা একটা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, এখন সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ নিয়ে জাতীয় শহীদ মিনারে যাবেন এবং তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। তো যেহেতু আপনারা সরকারে অংশগ্রহণ করেছেন, এটা একটা টিম, মন্ত্রী পরিষদের একটা টিম, সেই টিম ওখানে ফুল দেবে, আপনি সেখান থেকে অনুপস্থিত থাকবেন কিভাবে? এখন দেশের সংবিধান মেনে যদি আপনি রাজনীতি করেন, তাহলে সংবিধান যেটা বলে
সেটার বাহিরে কিভাবে যাবেন? কারণ আপনি তো এখনো ইসলামিক সংবিধান তৈরি করার মতো অবস্থায় আপনি যান নাই। আমি এই কথাগুলি ওইটাকে জায়েজ করার জন্য বলছি না, সমস্যাটা বলছি। আসলে বাংলাদেশে বর্তমান সংবিধান মেনে যদি আপনি রাজনীতি করেন তাহলে যে সমস্যাগুলো হয় সেই সমস্যা উত্তরণে গ্রহণযোগ্য পন্থা আসলে স্কলারদেরও পরামর্শ দিয়ে বের করা উচিত, জামাত ইসলামীর নেতাদেরকে সহযোগিতা করা। এখানে বলে রাখি, বাকি দুইটা দলের বিরুদ্ধে কিন্তু এত সমালোচনা তখন হয়নি। যত সমালোচনা ছিল সব জামাতের বিরুদ্ধে। কিন্তু শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই ছিলেন, আমিনুর রহমতুল্লাহ আলাই ছিলেন, তারা যেহেতু শহীদ মিনারে যান নাই, কারণ তারা মন্ত্রী পরিষদ সদস্য ছিলেন না, তাদের ওখানে যাওয়াটা বাধ্যতামূলক ছিল না। ফলে যাবতীয় আক্রমণটা জামাতের উপরে হয়েছে। বিএনপির সাথে যখন জোট করেছে তখন জামাত এটা বলতে চেয়েছে যে আমরা তো জোট করেছি বিএনপির সাথে। এখন বিএনপি তাদের নেত্রী বানিয়েছে একজন মহিলাকে, জামাত ইসলামী মহিলা নেতৃত্ব গ্রহণ করেছে, সুতরাং জামাত ইসলামিক দল না, এমন প্রচুর সমালোচনা তখন জামাতের করেছিল আলেমরা। জামাত তখন জবাব দিয়েছিল যে সবাই যখন নারী নেতৃত্ব মেনে বাংলাদেশে আছে, সরকার মেনে নিয়েছে, সেই সরকারের অধীনে সব মাদ্রাসা চলছে, সব আলেমরা চলছে, সব মসজিদ চলছে, সমালোচনা শুধু জামাতের হচ্ছে কেন? জামাত তো নারী নেতৃত্বের ব্যাপারে অন্যদের যে অবস্থা জামাতেরও তো সেই অবস্থা। জামাত বিএনপির সাথে জোট করেছে, কিন্তু জামাত সেটা কভার করতে পারে নাই, এত সিরিয়াস সমালোচনা করেছে। এবার জামাত ইসলামীর যেটা হয়েছে সেটা হলো জামাত ইসলামী বিরোধী দলের অবস্থানে গিয়েছে। তো এখন গণতান্ত্রিক রাজনীতিতে বাংলাদেশের যে সংবিধান, সেই সাংবিধানিক রাজনীতিতে সরকারি দল বিরোধী দল দুটো মিলেই হলো সংসদ। এখন বিরোধী দল কিভাবে চলবে, কি করবে, এ বিষয়ে সংবিধানে দিক নির্দেশনা আছে। এখন জামাতের আমির যদি শহীদ মিনারে যান তাহলে শিরক হয় বা ইসলাম বিরোধী কাজ হয়, মানুষ সমালোচনা করবে। আবার শহীদ মিনারে যদি তিনি না যান, ফুল যদি না দেন, যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা, তখন সংবিধান অমান্য করা হবে। বিরোধীরা কিন্তু যুক্তি পাবে যে এই যে জামাত দেখছেন এত বড় স্বাধীনতা বিরোধী, আজ পর্যন্ত শহীদদেরকে মানতে পারে নাই, শহীদ মিনারে যায় না, উভয় সংকটে পড়ছে না। তো এখন জামাত ইসলামের আমির এবার যেটা করেছেন আমরা জানি না এটা সাংগঠনিক দৃষ্টিভঙ্গি ওনারা কোন চিন্তায় করেছেন, নিঃসন্দেহে ওনারা হয়তো প্রয়োজন মনে করলে এটার ব্যাখ্যা দিবেন। তবে আলেম ওলামাদের উচিত, যারা স্কলার, রাজনীতি বুঝেন, ইসলাম বুঝেন, আন্তর্জাতিক পলিসি বুঝেন, এবং একটি ইসলামিক দলকে আন্তর্জাতিক পলিসি মেনটেন করে বহির্বিশ্বের সাথে তাদের সমন্বয় রেখে ইসলামী কাজ পরিচালনা করার মতো যেই দক্ষতা, যে জ্ঞান দরকার, এই জ্ঞান সমৃদ্ধ স্কলার যারা, তারা জামাত ইসলামীকে এসব বিষয়ে পরামর্শ দিতে পারেন যে আসলে জামাতের এখন কি করা উচিত। কারণ জামাত তো বিরোধী দলে আছে। তো জামাতের আমির এখন সংসদীয় বিরোধী দলের নেতা সংসদে, এবং দুটো মিলেই কিন্তু সরকার। তো সেখানে সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে তিনি হয়তো গিয়েছেন। আমি যেটা মনে করি সেটা হলো তিনি জামাত ইসলামী হিসাবে যান নাই, তিনি গিয়েছেন 11 দলীয় জোট হিসাবে। তো 11 দলীয় জোট তো আর জামাত ইসলামী একা না, জামাত প্রধান শরিক, এটা ঠিক আছে, কিন্তু 11 দলীয় জোট তো এটা সাধারণ জোট। আর তারা এখানে 11 দলীয় জোট হলো সাধারণ একটা জোট, এটা ইসলামিক জোট না। সেই হিসেবে তারা ওখানে গিয়েছেন যাতে স্বাধীনতা কেন্দ্রিক, 71 সাল কেন্দ্রিক যত সমালোচনা আছে সেগুলি কেটে উঠা যায়। কিন্তু আসলে জামাত যতই চেষ্টা করুক, ষড়যন্ত্রকারীরা কিন্তু জামাতকে ছাড় দেবে না। ওখানে জামাতের আমির যাওয়ার পরেও কিন্তু এক গ্রুপ স্লোগান দিয়েছে যে উনি কেন আসলো, তাতে শহীদ মিনার নাকি অপবিত্র হয়ে গেছে। আবার আলেম ওলামারা সমালোচনা করছে উনি ওখানে যাওয়াতে ইসলাম অপবিত্র বা ইসলাম অপমান হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু এটা একটা পরিবর্তন, জামাত ইসলামীর এই কাজের সংস্কার দেখা যাচ্ছে এবং জামাত আগে থেকে উন্নত পর্যায়ে এসেছে। যদিও এবার জোয়ার উঠেছিল যে আমার সরকারি দলে চলে যাবে, কিন্তু আসলে সরকারি দলে গেলে যে কত বড় সমস্যা হতো আজকের শহীদ মিনারে ফুল দেওয়া হলো তার প্রমাণ। কারণ সরকারি দলে তারা গেলেই তো তারা আগেই বলেছে যে আমরা তো শরিয়া 100 ভাগ করতে পারবো না, এটা ধাপে ধাপে করার চেষ্টা করা হবে। তো যেহেতু শরিয়া আইন নাই, শরিয়া ভিত্তিক সংবিধান নাই,
আর তারা হয়েছেন একটা সাধারণ সংবিধানের অধীনে বিরোধী দল। তো এখন বাধ্য হয়ে তাদের এটা করতে হবে যতক্ষণ না নিরঙ্কুশ তারা বিজয় অর্জন করেন। তো এর বাহিরে গ্রহণযোগ্য কোনো মতামত থাকলে আলেম ওলামারা দেওয়া উচিত, কিন্তু শুধু সমালোচনা করে ইসলামী দলকে বিতর্কিত করা এবং ইসলামিক দলকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করা এবং জনগণের মধ্যে একটা ঘৃণার অস্ত্র উঠাইয়া দেওয়া, তাতে কিন্তু দায়িত্ব পালন হয়ে যায় না। বাংলাদেশে বর্তমান যে সমস্যা, যে সংকট, এবং এই সংকটে ইসলামিক দলগুলো কিভাবে কাজ করতে পারে, এই ব্যাপারে বড় বড় স্কলারদের বিকল্প প্রস্তাবনা থাকলে দেওয়া উচিত। অবশ্যই সেই প্রস্তাবনা হতে হবে গ্রহণযোগ্য এবং বর্তমান বিশ্বের সাথে ব্যালেন্সফুল। শুধু একগুয়ামি করে এক চোখা নীতি লালন করলেই হবে না, আপনাকে এমন হেকমা অবলম্বন করতে হবে যে একজন ডাক্তার যেভাবে একটা রোগী চিকিৎসা করে, ঠিক তেমনি ভাবে আপনি এমন একটা পাপে পরিপূর্ণ সমাজে কাজ করছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, যেখানে আগা গোড়াই একেবারে ইসলাম বহির্ভূত চিন্তা চেতনা লালন করে এমন লোকদের হাতে নেতৃত্ব, তারা ইসলামের কিছু বুঝেই না, জানেই না। সুতরাং সেখানে যেহেতু জামায়াত ইসলামী সাথে আরো কয়েকটি ইসলামিক দল নিয়ে এবার একটা বড় পজিশনে আছে, এই পজিশনে থেকে জামাত কি কাজ করতে পারে, কিভাবে পলিসি নির্ধারণ করতে পারে, আপনারাও দরদি হয়ে পরামর্শ দিন। আর জামাতও এইসব কাজের ব্যাপারে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে পলিসি ঠিক করলে ভালো। শুধু কেবল নিজস্ব ফোরামেই কোনো পরামর্শ নয়, বরং আলেমদের পরামর্শ জামাত নিতে পারে। তো আল্লাহ যেন ইসলামের জন্যই কাজ করার তৌফিক দেন এবং বিরোধী দল হিসাবে এই জোটকে আল্লাহ যেন সফল করেন। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা তো এগুলি প্রচার করবেই, এবং তারা এখন কিছু আলেম ওলামাকে দিয়ে এত মারাত্মকভাবে প্রচার করাবে যেন ইসলামিক এই দলটি আরো বেশি বিতর্কিত হয় এবং 11 দলীয় জোট যেন আরো বেশি বিতর্কিত হয়। এই পলিসি তারা কাজে লাগাবে। না গেলেও তারা প্রচার করত, যাওয়ার কারণেও তারা প্রচার করবে, কারণ তারা কখনো কোনো ইসলামিক দলকে বিরোধী দলেও চায় না। তো আল্লাহ আমাদের সকলকে সঠিক মতে দ্বীনের পথে কবুল করুন। সবাইকে রমজানুল করিমের শুভেচ্ছা মোবারকবাদ। আল্লাহ মাহে রমাদানকে আমাদের রহমত বরকতের উসিলা করুন, নাজাতের উসিলা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মাওলানা ফখরুদ্দিন হুজুরের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো জামাতের আমির যে শহীদ মিনারে ফুল দিলেন এবং দোয়া করলেন, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই পুরো বিষয়টা বুঝতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।